অপরাধের নানান ধরন নিয়ে এর মধ্যে আমরা আলোচনা করেছি, হারুন ভাই বলেছেন। এখন আপনি যদি ধরেন যেসব দেশের সামগ্রিক বাস্তবতা আমাদের চেয়ে অনেক ভালো, সেটি শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, গণতন্ত্র, জবাবদিহিতা, স্বচ্ছতা, আইনের শাসন, পুলিশের ভূমিকা, মানে সোজা কথা রাষ্ট্র বা সরকারের যত রকমের সামর্থ্য আছে সব কিছুই একদম সর্বোচ্চ ব্যবহার করা হয়, সেসব দেশে কি অপরাধ নাই? তাদের অপরাধের ধরন আরও জঘন্য। ধরেন বাংলাদেশে একটা অপরাধ ঘটলে পরে খুন খারাপি বা অন্য যে কোনো ধরনের আমরা এটা নিয়ে অনেক হইচই করি, আলোচনা করি, রাজনীতি করি, দোষাদোষি করি, ইত্যাদি করি। ধরেন আমেরিকা পৃথিবীর সেরা দেশ, সবচেয়ে প্রভাবশালী দেশ। আমি যে প্রতিষ্ঠানটায় কাজ করি আমাদেরকে 24 ঘন্টায় আমেরিকার খবর নিয়ে কাজ করতে হয়। আমেরিকায় প্রতিদিন 50টা স্টেটে যেই পরিমাণ অপরাধ হয়, যেই ধরনের অপরাধ হয়, যে মাত্রার অপরাধ হয়, মানে বাংলাদেশে এরকম হলে তো কিয়ামত হয়ে যেত আর কি। না, বাংলাদেশ একটা হোমোজেনাস কান্ট্রি, সেখানে তো প্রসঙ্গটা আছে। তারপর আমি বলছি যে বাংলাদেশ ছোট্ট দেশ, সেই তুলনায় আমাদের জনসংখ্যা অনেক বেশি, আমাদের সম্পদ সামর্থ্য অনেক কিছুরই ঘাটতি আছে, আমাদের রাজনীতি, অর্থনীতি, প্রশাসন, বিচার ব্যবস্থা সব কিছু নিয়েই অনেক প্রশ্ন আছে। তারপরও আপনি যদি প্রতিদিন গণমাধ্যম, সামাজিক মাধ্যম খুলে দেখেন বাংলাদেশে কি ঘটছে, আমি তো বলবো আমেরিকার তুলনায় কিছুই না এটা। এখন আমেরিকা যেই পরিমাণ অপরাধ হচ্ছে, তাদের তো সামর্থ্যের ঘাটতি নাই, আইনের শাসনের ঘাটতি নাই, বিচার ব্যবস্থার স্বাধীনতার নিয়ে কোনো সমস্যা নাই, তাদের শাসন ব্যবস্থা নিয়ে সমস্যা নাই, তারপর কিন্তু ঘটছে। তার মানে হচ্ছে যে এই যে আমাদের বর্তমান যুগ, তথ্য প্রযুক্তির যুগ, এবং মানুষের যেই মানে বিবর্তন ঘটেছে, সমাজের যে বিবর্তন ঘটেছে, তার মধ্য দিয়ে যে নতুন নতুন সমস্যাগুলো বেরিয়ে এসেছে, সেটি মোকাবেলা করতে উন্নত দেশ, সামর্থ্যবান দেশ তারাও হিমশিম খাচ্ছে। সেই তুলনায় বাংলাদেশ অনেক স্বস্তিতে আছে। কয়েকদিন আগে আমার এক সহকর্মী যিনি নিউ ইয়র্কে থাকেন, তার সাথে আমার একটা বিষয় তর্ক হচ্ছিল। আমি বলছিলাম যে আপনার নিউ ইয়র্কের তুলনায় ঢাকা শহর অনেক বেশি নিরাপদ। উনি না পাগল হয়ে গেছে এই কথা শুনে। কেন? আমি বললাম যে ঢাকা শহরে হেঁটে গেলে আমি কালো বলে আমাকে এসে কেউ মাথায় বাড়ি দেবে না, আমি ট্রেনে উঠতে গেলে ধাক্কা দিয়ে রেলের নিচে আমাকে কেউ ফেলে দেবে না, আমার বাচ্চা স্কুলে যাওয়ার কারণে ওখানে গিয়ে কেউ বন্দুক হামলা করবে না, আমার স্ত্রী শপিং মলে যাওয়ার কারণে ওখানে গিয়ে বন্দুক হামলা করে কেউ মারবে না, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাতে এরকম হরহামেশে হামলা হয় না। আমেরিকার অপরাধের যে ধরন এবং তার যে শিকার মানুষ, এটা অনেক রকমের কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ, বড় বড় ঘটনাগুলো যখন ধরা হয়, তদন্ত করা হয়, তখন আমরা শুনি তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে যে ওই লোকটার মানসিক সমস্যা ছিল, মানে মানসিক বিকারগ্রস্ত মানুষ না হলে পরে কেউ বাচ্চাদের স্কুলে ঢুকে পাইকারি হারে গুলি করে মারতে পারে। আমার প্রসঙ্গ হচ্ছে এই সমস্যা বাংলাদেশেও যে নেই তা না, কিন্তু আমি বলছি যে বাংলাদেশের বাস্তবতায় আমরা যেই অপরাধের চিত্র দেখছি, তার বিরুদ্ধে যেই ব্যবস্থা আমরা নিচ্ছি, আমি তো মনে করি যে অন্য অনেক দেশের তুলনায় আমাদের সামাজিক নিরাপত্তা অনেক ভালো। না, কিশোর গ্যাংয়ের প্রসঙ্গে বলতে চাইছি যে এত মাত্রাতে ছিল না যে কিশোর গ্যাং উচ্চবিত্ত মধ্যবিত্ত ছেলেমেয়েরা। কোনো একটি কালচার যখন শুরু হয়, কোনো একটা এলাকায় এই ৫-৭-১০ জন কিশোর মিলে একটা গ্যাং তৈরি করেছে, তারা খুব মানে নায়কোচিত ভূমিকা পালন করছে, নানান রকমের অপারেশন করছে, চাঁদাবাজি, ছিনতাই, খুন, মারামারি ইত্যাদি করছে, তখন তাদের মধ্যে এক ধরনের হিরোইজম কাজ করে। আর ওই বয়সটাতেই হচ্ছে হিরোইজম না ব্যবহৃত হচ্ছে না, আমি সে জায়গায় আসছি। তাদের যে এই হিরোইজম, তাদের যে মেন্টালিটি, বয়সের যে দোষটা, সেটাকে কাজে লাগাচ্ছে তার পেছনে যারা থাকেন। সেটি কোনো আপনার অপরাধী নেতা হতে পারেন, সেটা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারেন, কোনো ব্যবসায়ী হতে পারেন, বা প্রশাসনের সাথে যুক্ত কেউ হতে পারেন। মানে পেছনের একটা শক্তি থাকে, তারা এদেরকে পরিচালনা করে এবং একের পর এক গ্যাং তৈরি হয়, ওনারা ধরেন, বিচার আচার করেন, তারপরও আবার কেন হয়। তার মানে হচ্ছে যে উৎসটা, তাদের ক্ষমতার উৎসটা যদি আপনি বন্ধ করতে না পারেন, তাহলে এই সংস্কৃতি, কিশোর গ্যাং কালচার চলতে